আসসালামু আলাইকুম। মির্জা ফখরুল স্যার এমন সময় একটা কথা বলল, যে কথাটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। কি দরকার এই ধরনের মন্তব্য আমি জানি না। দুনিয়াতে আরো কত কথা আছে, ওই ধর্মটাকে টেনে আনতে হবে কেন? না, ধর্ম নিয়ে খোঁচা দিতে হবে কেন? মন্তব্যটা এরকম যে আল কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। ওনার সেন্সে উনি বলতে চাচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে, কিন্তু আসলে রাজনীতির সাথে আল কোরআনের সম্পর্ক আছে তো? কিভাবে আপনি বললেন যে রাজনীতির সাথে আল কোরআনের কোনো সম্পর্ক নাই? আমি জানি না। বাংলা ভাষণ যারা পড়ছেন আল কোরআনের, আপনারা পড়া দেখেন ভাই, পুরো কোরআনটা একটা আইনের বই ভাই। আইন কিভাবে মানব জমিনে চাষ হবে, এই পৃথিবীতে চাষাবাস থেকে আরম্ভ কইরা মানুষ কিভাবে চলবে, কিভাবে জীবন যাপন করবে, এবং একটা পিঁপড়া, একটা মৌমাছি, সাপ, ব্যাঙ, বাঘ, জঙ্গলের আইন একরকম, এই সমাজের আইন একরকম। এই সমাজে বাঁচতে হইলে একটা আইন লাগবে, আর আইন ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না। মদিনা কি একটা রাষ্ট্র ছিল না? মক্কা কি একটা রাষ্ট্র ছিল না? কিসের আইনে চলছে? এই আইন পাইল কই? তার মানে আল কোরআনের মধ্যেই তো নির্দেশ দেওয়া আছে কিভাবে একটা দেশ পরিচালনা করবেন, কিভাবে মানুষ চলবে, কোনটা খারাপ কোনটা ভালো। এক সময় তো জানেন, এই যে আরব দেশে নিজের সন্তানকে নিজে কবর দিয়ে ফেলতো, যদি সেটা নারী হইতো, মেয়ে হইতো, কবর দিয়ে দিত ভাই, জিন্দা কবর দিয়ে দিত। আমরা ছোটবেলায় এগুলো পড়ছি না? পড়ছি তো না। কিন্তু তাদের জন্য এখন ওয়াজ দরকার নাই, কারণ তাদেরকে না হেদায়েত করা হয়ে গেছে 1400 বছর আগে। মহানবী নিজেই হেদায়েত করছে, তো এখানে যুদ্ধ করছে ইসলামের জন্য, রক্তের বন্যা বইছে ইসলামের জন্য। রাজনীতির সাথে সম্পর্ক তো, মদিনা একটা রাষ্ট্র ছিল তো, ওইটা তো কোরআনের আইনেই চলতো, তাই না? তো কোরআনের সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে। আমার এত উত্তেজিত হওয়ার দরকার নাই। আমি শুধু উত্তেজিত এই জায়গাটায়, যারা ইসলাম ধর্মটাকে রক্ষা করবে, ইসলাম ধর্মটাকে প্রচার করবে, খালি মুখে বললেই তো হবে না, বুদ্ধি লাগবে ভাই, বুদ্ধি লাগবে। দেখেন, খেয়াল করে আপনারা, আজকেই একটা মহামিলন হয়ে গেল চরমোনাই পীর সাহেবের সাথে, জামাতের সাথে একটা মহামিলন হয়ে গেল। ওনারা বললেন একটি ভোটের বাক্স, একজন মহানবী, একটাই ধর্ম ইসলাম, আমরা এক জায়গায় আসতে চাই। দেখেন, নির্বাচন তো শুরু হয়ে গেছে ভাই, নির্বাচন শুরু হয়ে গেছে। আমাদের সেনা প্রধান ওয়াকার সাহেব, উনি কিন্তু বলছিলেন 18 মাসের একটা ইঙ্গিত দিয়েছিলেন নির্বাচনের। এবং আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনিও কিন্তু এরকমই একটা ইঙ্গিত দিছে যে এই বছরের শেষে হয়তো আরো বেশি হইলো 6 মাস লাগতে পারে। মানে ওই যে 18 মাস 1.5 বছর একটা ইঙ্গিত দিছে। এবং এই ইঙ্গিতটা নিয়ে বহু রকম আলোচনা সমালোচনা। না না না, নির্বাচনের রোড ম্যাপ লাগবে, মানে কোন রোডে যাবে নির্বাচন। আরে ভাই, রোড তো বাইছে নিতে হবে আপনাদের। জামাত ইসলাম তো রোড বাইছা নিয়ে অলরেডি রোডে নাইমা গেছে। চরমোনাই পীর সাহেবের সাথে আজকে মহামিলন হয়ে গেছে, এবং হেফাজতের সঙ্গে হয়ে যাবে। সমস্ত মুসলমান যদি এক হয়ে যায়, ওনাদের তো নিজস্বই আছে প্রায় 2 কোটির মতো। হ্যাঁ, 2 কোটির মতো ওনাদের অনুসারী আছে জামাতে ইসলামের। আর যদি সবাই এক হয়ে যায়, কত বড় একটা দল হয় চিন্তা করেন। ওনারা অলরেডি রাজনীতিতে নাইমা গেছে তো ভাই। হ্যাঁ, নাইমা গেছে। আসলে কিন্তু রোড ম্যাপ দেওয়া হয়ে গেছে, জানেন, দেওয়া হয়ে গেছে। এটা বিএনপি বা অন্য অন্য দল বুঝতেছে না, যেমন জাতীয় পার্টিও বুঝতেছে না। ওনারা বলতেছে আমাদের কেন ডাকে না, আমাদের কেন ডাকে না, আমাদেরকে কোনো দাম দিচ্ছে না বর্তমান সরকার। ভাই সাহেব, কে ডাকবে আপনাকে? আপনি কার ডাকের অপেক্ষায় আছেন? আপনাকে তো ডাকতে হবে আপনার জনগণ। আপনি রংপুরে চলে যান, দেখান ওখানে একটা মিছিল কইরা। হ্যাঁ, একটা মিছিল কইরা দেখান, 2টা মিছিল করেন, বলেন আপনাদের যদি ভুল ভ্রান্তি থাকে জনগণের কাছে বলেন, দেখবেন জনগণ আপনাদেরকে বুকে নিয়ে নিবে। যেমন জাতীয় পার্টির কাদের সাহেব বলছেন
জামাত ইসলামের ব্যাপারে, যে ওনারা খুব ভালো করতেছে, এ কথা বলছে, এবং উনি ওনাদের রাজনীতিকে সাপোর্ট করে। উনি নিজের মুখে বলছেন যে জামাত ইসলাম একমাত্র সুশৃঙ্খল একটা দল, খুব পছন্দ করতেছে। হ্যাঁ, জয়েন করে হইতে পারে, কিন্তু জামাতের সাথে অনেকেই চলে আসবে জামাতের সাথে। জামাত দেখেন রোডম্যাপ বুঝা নিয়ে রাস্তায় নাইমা গেছে, কিন্তু গ্রামগঞ্জে পৌঁছে গেছে। বরিশালে কি ভাষণ দিছে, কি ভাষণটা দিছে, আপনার ভাষণটা মনোযোগ সহকারে খালি শুনবেন, আপনার চোখে যদি পানি না আসে, আমার ভাই চোখে পানি আসছে, আমি নিতে পারি না। উনি বলতেছেন যে আমাদের ভুলে গেলে হবে না, 5ই আগস্টে আমাদের মা বোনদের গায়ে যখন হাত তোলা হলো, তখন আবু সাহেব সামনে এসে দাঁড়ায় গেল, এভাবে হাত দিয়ে দেখাইছে, এভাবে হাত দিয়ে দেখাইছে। তো উনি প্রথম গুলিটা লাগে নাই, আবু সাহেব একটু সরে গেছে, হাতে একটা ছোট্ট লাঠি ছিল। প্রথম গুলিটা লাগে নাই, সরে গেছে, পরে গুলিটা লাগছে, চেপে ধরছে। এবং দেখেন ওনারা আবু সাইদের বাবার কাছে চলে গেছে, যে কোন বাবা মা জন্ম দিছে আবু সাইদকে, তার দোয়া নিতে হবে। এবং ওইখানে যা দোয়া চাইছে, এবং বলছে যে আপনার ছেলের এবং আবু সাইদদের স্বপ্ন যেন আমরা পূরণ করতে পারি, আমাদেরকে দোয়া কইরা দেন। গেছে না? ওনারা জানে সোশ্যাল মিডিয়া কি। হ্যাঁ, জামাতে ইসলাম জানে, শিবির জানে সোশ্যাল মিডিয়া কি। ওনারা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগাচ্ছে। তো ওনাদের রাজনীতি ওনারা শুরু করে দিছে। তো ভাই, ওনারা মাঠে নাইমা গেছে, ওনারা তো বুঝা ফেলাইছে ইঙ্গিত 18 মাসের, নাইলে 2 বছর হবে হোক। ওনারা বলে না যে আমরা নির্বাচন চাই, নির্বাচন চাই। ওনারা বলতেছে সংস্কার করেন, সংস্কার কইরাই নির্বাচন দেন। আসলেই তো ভাই সংস্কার করতে হবে। তো এই যে দেখেন এই মুহূর্তে, তো মনে করেন যে আমি যদি বলি 3 মাস পর নির্বাচন, অনেকে চাইছে আগস্টের 5 তারিখে নির্বাচন। ভাই ভোটার লিস্ট দিতে হবে না? নতুন ভোটার যারা 10 বছর ভোট দিতে পারে না, একটা ইয়াং জেনারেশন 2 থেকে 2.5-3 কোটি, এদেরকে আইডি কার্ড দিতে হবে না? দিতে হবে না? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নতুন আইডি কার্ড লাগবে। তো এই 18 কোটি মানুষেরই লাগবে। কেন লাগবে? মানে যাদের বয়স 18 তাদের তো লাগবেই। কেন লাগবে? আমাদের আগের ন্যাশনাল আইডি কার্ডের সমস্ত তথ্য পাচার হয়ে গেছে ওই দেশে, কেউ বিক্রি করে ফেলাইছে। তো ভাই এগুলা রাখা যাবে না, নতুন নতুন করে করতে হবে, নাইলে তো সঠিক নির্বাচন হবে না। আবার সেই দেখবেন নকল ভোট পড়বে, এক লোকে 7 বার ভোট দিবে। এগুলো ঠিক করতে হবে না? সবচেয়ে বড় জায়গায় কি জানেন ঠিক করতে হবে? যদি আমাদের লজ্জা থাকে, নিম্নতম লজ্জা থাকে, আমরা ভুলে গেছি, আমাদেরকে না গালের মধ্যে নিজের গালে নিজের চর মারা উচিত। হাসিনা সরকারের প্রথম ব্রেকডাউন কোথায় হয়েছে, ভাঙ্গা পড়ছিল কোথায় জানেন? যেদিন পলক বলতেছিল যে আপনারা রেভিডেন্স পাঠান, রেভিডেন্স পাঠান, কারণ ওরা তো দেখতেছে ব্যাংক খালি, আয় আয়। ওরা তো তখন জানে না যে আমাদের পতন হচ্ছে, আমরা ভাইগা যাবো। ওরা তো ভাবে আমরা টিকা থাকুন, কিন্তু রেভিডেন্স তো বুথ বন্ধ করে ফেলাইছে। প্রথম সৈনিক এই 5ই আগস্টের, সেই রেভিডেন্স যোদ্ধাদের আমরা মনে রাখছি। ওনারা ভোট দিবে কিভাবে বলেন তো আমাকে? ওনারা কি এই প্লেনের চইলা 70,000, 1 লাখ, 1.5 লাখ খরচ কইরা কইরা এসব ভোট দিয়া যাবে? ঠেকা পড়ছে। এই ডিজিটাল যুগে ওনাদের ভোট যে যেখানে আছে প্রবাসে, সবাই ভোট নিতে হবে। এখানে ডিজিটাল যুগতে এটা নিতে পারবে, এই সিস্টেম বাইর করতে হবে। তো ওনাদেরকে বাদ দিয়ে আপনারা নির্বাচন করবেন, ওই নির্বাচনে তো আমি যাবো না ভোট দিতে। ভোট, কারণ 5ই আগস্টের এই বিপ্লবের সাথে, হ্যাঁ বিপ্লব ভাই, এটা বিপ্লব। আপনারা যে যে নামই ডাকেন না কেন, আপনারা দেখেন এটা বিপ্লব প্রতিষ্ঠিত কইরা ছাড়বে ওনারা। এই যে মনে করেন স্যার যে সইরা গেল, ওই যে একটা ফান্ড ছিল যেটা পঙ্গু যারা তাদের চিকিৎসার জন্য 50 কোটি, ওইখান থেকে একে একে সবাই সইরা যাইতেছে। কেন? ওনারা এখন মাঠে নামবে। আমি তো মনে করি উপদেষ্টাতে যে 3 জন বসে আছেন, আপনারা ছাইরা দেন। আপনাদেরকে যেভাবে বাইরাইছে, হাই 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 হাই, এখান থেকে ফাটায় ফেলাইছে। তো ভাই আপনারা কেন ওই ক্ষমতার চেয়ারে বসে থাকবেন? হ্যাঁ, থাকেন না, থাকলে না পাবেন না, মানুষের ভালোবাসা পাবেন না। মাঠে নামেন। আপনারা যে জাতীয় নাগরিক কমিটি করছেন, এটার পিছনে থাকেন। দেখেন মজার ব্যাপারটা, ফখরুল সাহেব, আমি আপনাকে বলি স্যার,
আপনারা যখন বিভিন্ন রকম কমেন্ট করতেছেন, ভারতের সেনাপ্রধান বলে যখন যে বাংলাদেশে নির্বাচন হইলে তাদের সঙ্গে আমাদের বন্ধুত্বটা আরো বাড়বে, এখনো আছে কিন্তু আরো বাড়বে, ঠিক তার 2 দিন পরে আপনারা কইতেছেন নির্বাচন আগে সংস্কার পরে। সংস্কার একটা মানে চলমান প্রক্রিয়া, ওই কমন এক ডায়লগ। চলমান তো চলতেছে 54 বছর, কিছুই তো পাইলাম না। এখন করতেছে, সাহস দেন, ভালোবাসা দেন, পিছনে থাকেন না। প্রতিদিন সকাল থেকে আরম্ভ হয় বুঝছেন, বিকাল পর্যন্ত কিছু বুদ্ধিজীবী হাই 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 মানে সরকারের যে কোনো কাজই বাধা, সরকারের যে কোনো কাজই বাধা। ওনারা জাস্ট একটা পরামর্শ দিছে যে বাংলাদেশটার 4টা ভাগ করি, ঢাকা, চিটাগাং, রাজশাহী, খুলনা 4টা ভাগ করি। তাতে হবে কি জানেন, 4টা জায়গায় 4টা রাজধানী তৈরি হবে। হ্যাঁ, সবাই তো ঢাকা কেন্দ্রিক, এক জায়গা থেকে যাইতে লাগে আরেক জায়গায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। আমি একদিন আইসি আব্দুল্লাহ জহির বাবু বাসা থেকে এই বসুন্ধরা এখান থেকে এই বনানীতে 2.5 ঘন্টা। যদি 4টা জায়গা 4টা শহর গইটা উঠে, 4টা ঢাকা মনে করেন, রাজশাহীতে একটা, খুলনা একটা, চিরাং একটা, ঢাকায় একটা, হাই 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 প্রত্যেকে শহরের দিকে ধাবিত হবে। হ্যাঁ, ওখানে রুটির ব্যবস্থা হবে। তো ঢাকায় আসবে কখন? জরুরি কাজে। দেখবেন ঢাকার জ্যাম সেরে যাবে, প্রত্যেকের জায়গায় কাজে মন দিতে পারবে। পার্লামেন্ট তো রয়েই গেছে এখানে, এরকম একটা পরামর্শ দিতে চাচ্ছে। তাতে কি হবে, আমরা 4 জন মুখ্যমন্ত্রী পাবো 4 জায়গায়। দেখেন কি সুন্দর ব্যাপার, 4 জনে ভাবতে পারবে কি করা উচিত। বরিশালের ওনারা ভাবতে পারবে যে ভোলার সাথে কি সম্পর্ক রাখতে হবে। যেমন জামাতে আমির সাহেব বলছেন যে ভোলা থেকে বরিশালের একটা যদি ব্রিজ হয় তাহলে কেমন হয়, দুজনের ভ্রাতৃত্ব আরো বাড়ে না? বাড়ে তো। দেখেন রাজনীতিকে কোথায় নিয়ে গেছে। আর আপনারা ওই একই কথা বলে যাইতেছেন নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন। ভাইজান, বেগম খালেদা জিয়ার অবস্থা তো একটু জটিল, আপনারা জানেন। ওনার সন্তান ওনার পাশে আছে, আপনারা দেশের পাশে থাকেন, আপনারা নির্বাচনে নেমে যান। ওই ধর্ম নিয়া, কে দাড়ি টুপি নিয়া ধর্ম নিয়ে ব্যবসা করে, এইসব কথায় যায়েন না। আজমির শরীফে যাবেন, ঢোকার সময়ই দেখবেন একটা বিরাট বড় ঝাড়বাতি, ওখানে লেখা আছে জিয়াউর রহমানের নাম লেখা ওইখানে আছে। উনি এটা মাজারে দিয়েছেন। কে কোন দিক দিয়ে কাকে ভালোবাসবে এটা আমাদের ভাবনার দরকার কি। একটা ধর্মেতে না বহু রকম বৈচিত্র্য থাকতে পারে। হ্যাঁ, একটা দেশের মধ্যে অনেক রকম বৈচিত্র্য থাকতে পারে, ধর্মের অনেক রকম বৈচিত্র্য আছে। কিন্তু সৌদি আরবে আমরা দেখি না, ভোর রাত্রে সেহরির আগে ঢোল বাজায় বাজায় নাচতেছে, সবাই নাচতেছে গোল হয়ে, তাঁবুর ভিতরে দুম্বা চলতেছে, গরম হইতেছে, হাই হাই খাবে। দেখেন ওটা ওদের কালচার, আমাদের কালচার আমরা পালন করব। যার মাজারে যাইবার যাবে, ও যদি মনে শান্তি পায় যাক না ভাই, আমার দরকার কি আঙ্গুল করার দরকার নাই। দেখেন আমরা সবাই জানি, সবাই বুঝতেছি, কিন্তু বর্তমান যে উপদেষ্টা সরকার এবং জাতীয় নাগরিক কমিটি যেটা হবে, এবং জামাতে ইসলাম এবং শিবির, এবং আজকে যে চরমোনাই পীর সাহেব এবং হেফাজত চলে আসবে, সব ইসলামিক মাইন্ডের মানুষগুলা যখন একসাথে হয়ে যাবে, তখন কি হইতে যাচ্ছে সেদিকে নজর দেন। আপনারা ওনাদের পিছনে না লাইগা আপনাদের কর্মীর পিছনে চলে যান। আপনারা জামাত ইসলামকে নিয়ে বারবার কমেন্ট করতেছেন, কি কারণে জানেন? ওই যে আজহারি হুজুর একটা কমেন্ট করছিল, ওইটা উনি কিন্তু নাম নেয় নাই, কিন্তু আপনারা নিজের গায়ে পয়রা নিয়ে ওই যে একটা ঝগড়া চালাইছেন, এদিকে তাকায় রয়েছেন। আপনাদেরকে না এই ঝগড়ার মোড়ে রাইখা ওনারা কিন্তু দেখেন সব জায়গায় পৌঁছায় গেছে। কুয়েত এমবেসি, চীন এমবেসি, সব দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে ওনারা যোগাযোগ করতেছে, কর্মীদের বাসায় বাসায় যাচ্ছে। এই যে দেখেন, এই যে ভোটবাড়ি নারায়ণগঞ্জে একজন মা, আর মা কি জানেন, 2 মাসের শিশু বিছানায় শোয়া জানলা দিয়া দেখতে গেছে পুলিশের গুলি হইতেছে, যে উপর থেকে জানলা দিয়ে দেখতে গেছে, হেলিকপ্টার থেকে একটা গুলি লুটা পড়ছে, 2 মাসের বাচ্চা রেখা। বিএনপি আপনারা গেছেন ওই বাড়িতে? আপনারা ওই বাড়িতে যান নাই, জামাতে ইসলাম চলে গেছে।
হ্যাঁ, জামাত ইসলাম চলে গেছে, ওই বাচ্চাটার দায়িত্ব নিছে, ওই পরিবারের দায়িত্ব নিছে। দেখেন প্রত্যেকের বাসায় চলে যাচ্ছে, মুগ্ধ। ওই যে মনে আছে, পানি লাগবে, পানি, পানি লাগবে, পানি। তার বাসায় চলে গেছে, তার মা বাবার দোয়া নিছে যে আপনার ছেলের স্বপ্ন পূরণ করব আমরা, আমাদেরকে দোয়া করেন। তারা মানে নির্বাচন করবে। আপনারাও না এই কাজগুলা করেন, সবাই বাসায় বাসায় চলে যান। আপনাদের কথা যদি শুনি এরকম যে কে টেম্পো স্ট্যান্ডে যাচ্ছে, কে বাস স্ট্যান্ডে যাচ্ছে, কে জমি দখল করতেছে, এগুলা কেন শুনুন? আপনাদের লোক পিস্তল নিয়ে ধরা পড়বে, ওদেরকে আবার ছুটাইবার জন্য তার আত্মীয় স্বজন আইসা পুলিশের সাথে মারামারি করবে, এগুলা কেন শুনুন? তাই না? এগুলো শুনলে হবে কি জানেন? আপনাদেরকে না সবাই ওই যে ওনাদের দালাল বলবে, মনে করবে যে এরা ভারত দ্বারা পরিচালিত। যদিও আমি জানি এমন না, কিন্তু তারপরে এরা বলবে, কারণ আপনাদেরকে একটা সাইড নিতে হবে। রাস্তার মাঝখান দিয়ে চলা যাবে না, ইসলামের ঘাড়ে চাপা যাবে না। আপনাদের রাজনীতি আপনারা করেন, আপনারা আপনাদের কর্মীদেরকে বোঝান নির্বাচনের পর আপনারা কি করতে চান। আপনাদের 31 দফা, 32 দফা, এই দফাগুলা কি 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 দাবি, কি কি করতে চান ফিউচারে এই বাংলাদেশের জন্য, সেইগুলা বুঝান। জামাতের আমির সাহেব তো বুঝাচ্ছে, হ্যাঁ, খুব সুন্দরভাবে বুঝাই দিচ্ছে তারা কি করতে চায় দেশের জন্য। প্রত্যেকটা জায়গায় জায়গায় এইভাবে ওনারা চলে যাচ্ছে, আর আপনারা একই আছেন। ওই যে কিছু আমাদের চ্যানেল আছে, আপনারা একটা জায়গায় হয়তো বসেন, ওই চ্যানেলগুলা চলে আসে, ওইখানে আপনারা এইসব বক্তব্য দিচ্ছেন না। আধুনিক যুগ, ডিজিটাল যুগ, ফেসবুককে কাউন্ট করেন। এই যে 5ই আগস্টের অভ্যুত্থান বা বিপ্লব, এই বিপ্লবের সাথে এই ফেসবুক, এই ইউটিউব সবাই জড়িত। আমি না থাকলে কি হবে? অনেক ভাই বোন জড়িত ছিল। তাদের কথা চিন্তা করেন, কি একটা রক্তক্ষয়ী যুদ্ধ গেছে। ওইটা যুদ্ধ ছিল, ওইটা যুদ্ধ ছিল, এটা আপনাদের স্বীকার যাইতে হবে। আর এই যুদ্ধটা আমরা এখন ধরে নিব, ইসলাম প্রতিষ্ঠিত করার যুদ্ধ ছিল, ধর্মকে বাঁচাইবার যুদ্ধ ছিল। আমি একটা ব্যাপারে খুব শ্রদ্ধা করি, জানেন, মোদিজিকে খুব শ্রদ্ধা করি। কি? উনি ওনার হিন্দু ধর্মকে বুকে লালন করেন, বিশ্বাস করেন, উনি জয় শ্রীরাম বলেন, এবং সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনে মুসলমানদের উপরও জুলুম করেন, অত্যাচার করেন, মসজিদের যায়া মন্দির খোঁজেন, যাই কিছু করুক। দেখেন বর্ডারে আইসা ওনাদের লোকরা জয় শ্রীরাম স্লোগান দিছে, তাহলে আমরা কেন আল্লাহু আকবার বলবো না? ওনাদেরকে শায়েস্তা করার জন্য, ওনাদের চোখে চোখ না, চোখে আঙুল দিয়া খোঁচা দেওয়ার জন্য আল্লাহু আকবার বলতেই হবে আমাদেরকে, নাইলে দেশ বাঁচবে না। মাথায় নিয়েন, সবকিছু মাথায় নিয়েন আপনারা, যারা যে রাজনীতি করেন না কেন, যে দলই করেন না কেন, দেশ সবার ঊর্ধ্বে, ধর্ম সবার ঊর্ধ্বে। কোন ধর্ম? ইসলাম ধর্ম, কারণ এটা মুসলমানের দেশ, 90% মানুষ এখানে মুসলমান। এই যে এতক্ষণ অনেক ধর্মের কথা বললাম, আবার কমেন্ট করেন না, জয় মিয়া নামাজ কালমা ঠিক মতো পড়েন তো, এত ধর্ম করেন, ইসলাম করেন না। ভাই, আমি জয় শ্রীরামের জবাব দিবার জন্য ইসলাম ধর্মকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, এবং আগে কি ছিলাম না ছিলাম জানি না, এখন বুকে লালন করি, এখন বুঝা ফেলাইছি। আল্লাহু আকবার বললেই আমরা চোখে চোখ না, চোখে আঙ্গুল দিয়া টোকা দিতে পারুন। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।